প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে অনলাইনে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান ক্লাসের শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঈদের পর আবারও পড়াশোনা শুরু করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ঈদ অনেক ভালো কেটেছে আমি মনে করি। প্রচণ্ড গরম, তারপরেও যে একসাথে ঘোরাফেরা, বৃষ্টির পরিমাণ কম ছিল ঈদে, তোমরা অনেক ঘোরাঘুরি করেছো। কিন্তু পরিবেশ পরিস্থিতি যেহেতু করোনার কারণে আমাদের যে অনেক আড্ডা দেওয়া এরকম পরিবেশ আমাদের হয়নি, তারপরেও তোমরা অনেক মজা করেছো শিক্ষার্থী বন্ধুরা। তো অনেক মজা করার পরে আবার আমাদের সেই পড়ার জীবনে চলে আসতে হবে। যেহেতু করোনা চলছে, আমাদের মহামারী সংকট, তার মধ্যেও আমাদের পড়াশুনো করতে হবে, কারণ পড়াশোনা আমাদের প্রথম কাজ, তারপরে অন্যান্য কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আনন্দ ফুর্তি করার পরেও আমাদের এই পড়াশোনার জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে আমরা ভালো একটা জায়গায় পৌঁছতে পারবো। তো আমরা আজ তোমাদের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি, তোমাদের বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ সম্পর্কে আলোচনা করব। এটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, অর্থাৎ অধ্যায় 3-এর কোষ। আমরা গত 1 এবং 2 অধ্যায় শেষ করেছি, এবার তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। কোষ হলো জীবদের গঠন এবং কাজের একক। আমরা যখন জন্মগ্রহণ করেছি, অর্থাৎ মায়ের গর্ভে যখন এসেছি, সামান্য একটা ছোট্ট একটা মাংসর অর্থাৎ রক্তের পিণ্ড বা দলা থাকে, তারপর আস্তে আস্তে আমাদের দেহের কোষের অংশগুলো বাড়তে থাকে। আমাদের দেহে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কোষ রয়েছে। তো শিক্ষার্থী বলতে একটি কোষ থেকে এক বা একাধিক অপত্য কোষ সৃষ্টি হয়ে থাকে, কারণ প্রত্যেকটা জীব সাধারণত একটি কোষ থেকে আসে, তারপরে তার বহু সংখ্যক কোষের সৃষ্টি হয়ে থাকে। তাই এই কোষটি বলা হচ্ছে জীবদের গঠন এবং কাজের একক। জীবদের গঠন এবং কাজের এককে কোষ বলা হয়ে থাকে। জীবদের গঠন ও কাজের একক। আমরা সাধারণত জীবদের অসংখ্য কোষ থাকে। কোষগুলো সাধারণত গুচ্ছ আকারে থাকে, অর্থাৎ গুচ্ছ আকারে থেকে একই ধরনের কাজ সম্পন্ন করে। এক একটা কোষের গুচ্ছ সাধারণত একই ধরনের কাজ সম্পন্ন করে আমাদের জৈবিক কার্যগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। তো এটাকে বলা হয় টিস্যু বা কলা বলা হয়ে থাকে, কারণ কোষের মধ্যে যে একগুচ্ছ কোষ যখন একই ধরনের কাজ সম্পন্ন করে, অর্থাৎ একই ধরনের কার্যকলাপ করে, তখন তাকে বলা হয় টিস্যু বা কোষ গুচ্ছ, অর্থাৎ কলা বলা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কোষ থেকে আমাদের টিস্যুর সৃষ্টি হয়েছে। টিস্যু হলো কোষের সমষ্টি। টিস্যুটা হলো তোমাদের কোষের সমষ্টি, সেটাকে টিস্যু বলা হয়ে থাকে। এই একই ধরনের কাজ সম্পূর্ণ করে, একই ধরনের কাজ সম্পূর্ণ করে। এটাকে কলা বলা হয়ে থাকে। এবং এবার আমাদের যে নতুন টপিক রয়েছে সেটা হলো, তোমাদের বইতে রয়েছে জীবকোষের প্রকারভেদ, অর্থাৎ জীবকোষের আমাদের আদি কোষ এবং প্রকৃত কোষ। দু ধরনের জীবকোষ বিদ্যমান থাকে, যে আদি কোষ আর প্রকৃত কোষ। এখন আমাদের চিনতে হবে আদি কোষ কোনটা আর প্রকৃত কোষ কোনটা। যে কোষের নিউক্লিয়াস অনুপস্থিত থাকে সেটাকে বলা হয় আদি কোষ, আর এটা হলো নিউক্লিয়াস উপস্থিত বিদ্যমান থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আদি কোষে আমরা কোনটাকে বলবো? যে কোষে নিউক্লিয়াস থাকে না, সুগঠিত নিউক্লিয়াস থাকে না। সাধারণত আমাদের প্রাণী কোষে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান নেই, সুতরাং আমাদের প্রাণী কোষটাকে আমরা আদি কোষ বলতে পারি। এবং উদ্ভিদ কোষ হলো সাধারণত আমাদের সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান থাকে। এবং প্রাণী কোষে সাধারণত প্রাথমিক অবস্থা আমাদের নিউক্লিয়াস রয়েছে, কিন্তু এখানে দেখো যে সুগঠিত নিউক্লিয়াস যেখানে থাকবে না সেটাকে বলা হচ্ছে আদি কোষ। আমাদের
কোষ প্রাচীর নেই বললেই চলে। আমাদের সাধারণত উদ্ভিদ কোষে, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই, কিন্তু কোষ রয়েছে এবং কোষের মধ্যে নিউক্লিয়াস রয়েছে এবং নিউক্লিয়াসকে আমাদের কোষের প্রাণকেন্দ্র বলা হয় থাকে। আমাদের সুগঠিত কোষ প্রাচীর থাকে না, কিন্তু উদ্ভিদ কোষে সুগঠিত কোষ প্রাচীর থাকে। আর যে কোষে নিউক্লিয়াস থাকে না সেটাকে বলা হচ্ছে আদিকোষ। সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আর যে যার সুগঠিত নিউক্লিয়াস থাকে সেগুলোকে বলা হয় প্রকৃত কোষ বলা হয় থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই কোষগুলো বিভিন্ন আকৃতি হয়ে যায়, যেমন গোলাকৃতি, ডিম্বাকৃতি বা আয়তাকার আকৃতি, বিভিন্ন আকৃতি হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখবো একটি জীবদের কোষের গঠন, অর্থাৎ কী কী অংশ দ্বারা জীবদের কোষ গঠিত হয়ে থাকে। আমরা একটা চিত্রের মাধ্যমে এটাকে আলোচনা করব। তো দেখো, জীবদের কোষের গঠন। আমরা এখানে একটা কোষ প্রাচীর অর্থাৎ একটা কোষ আঁকছি, উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর সাধারণত পুরু থাকে অনেক, আর এটা হলো কোষ প্রাচীর অনেক পাতলা থাকে প্রাণী কোষের। এই পাশে একটা প্রাণী কোষ আঁকছি, দেখো দেখো এটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের কোষভব, এখানে একটা বৃহত্তর একটা অংশ থাকে যেটাকে বলা হয় কোষ গহ্বর বলা হয় থাকে। এটা উদ্ভিদ কোষের সবচেয়ে বৃহত্তর একটা অংশ। আর প্রাণী কোষের কোষ গহ্বরগুলো খুব ছোট থাকে সাধারণত। শিক্ষার্থী বন্ধুরা, উদ্ভিদ কোষের কোষ গহ্বরের পাশে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের সাথে পেঁচানো সুতার মতো অংশগুলোকে বলা হয় ক্রোমোজোম। এটাকে বলা হয় নিউক্লিয়াস, নিউক্লিওলাস বলা হয় তাকে। এই চারিদিকে নিউক্লিয়ার মেমব্রেন থাকে। এগুলোকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। আর এই সুতার মতো অংশগুলোকে বলা হয় ক্রোমোজোম। এই নিউক্লিয়াসের উপরের দিকে থাকে সাধারণত গলগি বডি। এখানে থাকে সাধারণত এরকম মসৃণ, গায়ে কাটা 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 অংশ থাকে, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এখানে আরেকটা এন্ডোপ্লাজমিক থাকে, সাধারণত মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। ক্লোরোপ্লাস্ট থাকে, ছোট অংশ থাকে ক্লোরোপ্লাস্টের অংশ, ক্লোরোপ্লাস্ট। এটা হলো মাইটোকন্ড্রিয়া। আগে দেখি মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের অংশটা এরকম থাকে। এটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট।
এবার আমরা প্রাণী কোষের কোষ প্রাচীর রাখবো। প্রাণী কোষের নিউক্লিয়াস কেন্দ্র থাকে। এর কোষ গহ্বর অনেক ছোট থাকে, এগুলো কোষ গহ্বর থাকে অনেক ছোট ছোট কোষ গহ্বর থাকে। এখানে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থাকে। এখানে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, আমরা এখানে তীর চিহ্ন দিয়ে দেখছি যে একটার সাথে যেটার সাথে মিলে যায়। আর অমসৃণ, তো অমসৃণ তীর চিহ্ন এখানে আসবে। আমরা নিউক্লিয়াস লিখেছি, এটা নিউক্লিয়াস, নিউক্লিওলাস, আর পুরো অংশটাকে নিউক্লিয়াস বলা হয়ে থাকে। নিউক্লিয়াস, এটা নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়ে থাকে। নিউক্লিয়ার মেমব্রেন, আর এখানে নিউক্লিয় ছিদ্র, এটা নিউক্লিয় ছিদ্র বা রন্ধ্র বলা হয়ে থাকে। এখানেও থাকে আমাদের নিউক্লিয় রন্ধ্র, আর এটাও নিউক্লিয়ার মেমব্রেন। এখানে আছে ক্লোরোপ্লাস্ট, এটা উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট গুলো এরকম থাকে। মাইটোকন্ড্রিয়া, এবার দেখা যাচ্ছে সামিন, এবার কি দেখতে পাচ্ছ সামিন? সামিন দেখতে পাচ্ছ? তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এখানে একটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের গঠন দিয়েছি। এর পাশে একটা উদ্ভিদ কোষ, এটা উদ্ভিদ কোষের চিত্র, আর এটা হলো প্রাণী কোষের চিত্র। এই অংশটা হলো প্রাণী কোষ। তো এখানে আমরা একটু কম্পেয়ার করি। দেখো, উদ্ভিদ কোষের নিউক্লিয়াস ছোট থাকে সাধারণত, কোষ গহ্বর বড় থাকে। প্রাণী কোষের নিউক্লিয়াস অনেক বড় থাকে, কারণ নিউক্লিয়াসকে প্রাণী কোষের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে, আর কোষ গহ্বরগুলো খুব ছোট থাকে। এখানে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা রয়েছে, এখানে রয়েছে ক্লোরোপ্লাস্ট রয়েছে, এখানে মাইটোকন্ড্রিয়া রয়েছে। আর এখানে আমাদের যে সবুজ উদ্ভিদ অর্থাৎ ক্লোরোপ্লাস্ট রয়েছে, সেই ক্লোরোপ্লাস্টে আমাদের ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল যেটাকে আমরা ওই যে প্লাস্টিকের অংশ হিসাবে ক্লোরোফিল থাকে। তো প্লাস্টিক কি করে, আমাদের সবুজ বর্ণকণিকা এবং খাদ্য উৎপাদন করতে কিন্তু সাহায্য করে থাকে, এবং বিভিন্ন রকম বর্ণ প্রদর্শন করতেও সাহায্য করে প্লাস্টিক। তোমাদের বইতে বর্ণনাগুলো রয়েছে যে ক্লোরোপ্লাস্ট, যেখানে ক্লোরোপ্লাস্ট থাকে সেখানে কিন্তু খাদ্য উৎপাদন হয়। অর্থাৎ আমরা জানি সবুজ উদ্ভিদ তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে থাকে। তাই এই কাজটা সাধারণত উদ্ভিদের প্লাস্টিকের অংশ ক্লোরোপ্লাস্টে হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এবার যে আমাদের যে প্লাস্টিক যে অংশ রয়েছে সেটার জন্য কিন্তু উদ্ভিদ বিভিন্ন রকম বর্ণ প্রদর্শন করে বা বিভিন্ন রকম বর্ণকণিকা ধারণ করে থাকে। তো
তোমাদের এখানে রয়েছে প্রোটোপ্লাজম, তোমাদের বইতে রয়েছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে খুবই পুরু থাকে, প্রাণী কোষে পাতলা থাকে কোষ প্রাচীর। আর প্রোটোপ্লাজম হলো পাতলা পতলা বিস্তৃত জেলির ন্যায় থকথকে আধা তরল বস্তুটি প্রোটোপ্লাজম বলা হয়। এটিকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়ে থাকে। প্রোটোপ্লাজমে প্রায় 90% পানি থাকে। দেহের প্রোটোপ্লাজমে কত পার্সেন্ট পানি থাকে? 90%। প্রোটোপ্লাজমে তোমরা বইতে লিখে রাখো, প্রোটোপ্লাজমে প্রায় 90% পানি থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আজকের যে বিষয়গুলো থাকলো তার উপরে যে সকল প্রশ্নগুলো হলো সেগুলো তোমরা লেখো এই জমিতে। 1 নম্বর প্রশ্ন, কোষ কাকে বলে? আদি কোষ ও প্রকৃত কোষ কি? উদ্ভিদ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র এইচডব্লিউ। এই 3টা প্রশ্ন তোমাদের এইচডব্লিউ থাকবে। আমি বেশি দিব না, কারণ যেহেতু এটা একটু কঠিন আছে, চিত্রগুলো আঁকাতে হবে। উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র তোমাদের এটা গ নাম্বার বা ঘ নাম্বার সৃজনশীলে এসে থাকে। উদ্ভিদ কোষটা বেশি ইম্পর্টেন্ট, উদ্ভিদ কোষের চিত্রটা বেশি এসে থাকে। তবে তুমি দুটোই প্র্যাকটিস করে দুটোই আঁকাবা এবং সেই আঁকানোটা আমার মেসেঞ্জারে চেঞ্জ করবে। আর আদি কোষ, প্রকৃত কোষ কি এবং কোষ কাকে বলে, এই 3টা প্রশ্ন তোমরা লিখে আমার মেসেঞ্জারে সেন্ড করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে থাকার জন্য। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।